এই ভিডিওতে আমরা ডাইনামিক প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে যে একটা প্রবলেমের কোন কোন প্রপার্টি থাকলে আমরা বলতে পারবো ওই প্রবলেমটাকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ সলভ করতে পারবো। এর আগে আমরা আরো কিছু অ্যালগোরিদম টেকনিক করে আসছি, তাই না? তোমাদের যদি মনে থাকে যে আমরা ডিভাইড এন্ড কনকার দেখেছিলাম। ডিভাইড এন্ড কনকার টাইপের অ্যালগোরিদমে কি হতো, যে আমাদের একটা অরিজিনাল প্রবলেম থাকতো, সেগুলোকে আমরা কতগুলো সাব প্রবলেমে ডিভাইড করে নিয়ে আসতাম। এরপরে সাব প্রবলেম গুলোকে রিকার্সিভলি সলভ করে নিয়ে আসতাম। যখন সাব প্রবলেম গুলোকে সলভ করা শেষ, এবার এদেরকে কম্বাইন করে আমি আমার অরিজিনাল প্রবলেমটা সলভ করতাম। এটা কোন টেকনিক ছিল? ডিভাইড এন্ড কনকার টেকনিক। এরপর আমরা আরো একটা অ্যালগোরিদমের টেকনিক দেখেছিলাম, সেটা হচ্ছে গ্রিডি টেকনিক বা গ্রিডি মেথড। এখানে কি করতাম, যে একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন থাকতে পারে, কিন্তু তোমাকে অপটিমাল রেজাল্ট বা বেস্ট রেজাল্টটাই ফাইন্ড করে নিয়ে আসতে হবে। তখন আমরা গ্রিডি মেথড অ্যাপ্লাই করেছিলাম। এখন আমরা আসবো যে আমরা কখন বুঝবো যে একটা প্রবলেমকে আসলে আমি ডাইনামিক প্রোগ্রামিং মেথড বা টেকনিকটা দিয়ে সলভ করতে পারবো। তো এই জন্য আমাদেরকে জানতে হবে যে চারটা প্রপার্টির ব্যাপারে, যে কোন একটা প্রবলেমের যদি এই চারটা প্রপার্টি থাকে তাহলে আমরা বলবো ওই প্রবলেমটাকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি দিয়ে সলভ করতে পারবো। প্রথম পয়েন্টটা কি, যে সিম্পল সাব প্রবলেম। সিম্পল সাব প্রবলেম কি বলে, যে আমাদের যদি একটা প্রবলেম থাকে সেটাকে কি আমরা সাব প্রবলেমে ডিভাইড করতে পারবো। সেকেন্ডটা বলে অপটিমাল সাবস্ট্রাকচার অফ দ্য প্রবলেম, যে সাব প্রবলেম গুলো নিজেদের জন্য বেস্ট রেজাল্ট ফাইন্ড করে নিয়ে আসবে, এবং সাব প্রবলেম গুলোকে কম্বাইন করেই আমি আমার অরিজিনালটার জন্য বেস্ট বা অপটিমাল রেজাল্ট পাবো। থার্ড পয়েন্টটা হচ্ছে সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি। এটা বলে যে একটা সাব প্রবলেম হয়তো মাল্টিপল টাইমস জেনারেট হতে পারে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম ইজ স্মল, যে অনেকগুলো সাব প্রবলেম জেনারেট হতে পারে কিন্তু ডিস্টিংক্ট বা ইউনিক সাব প্রবলেম কিছু অল্প সংখ্যকই হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের যদি কোনো একটা প্রবলেম দেওয়া হয়, আমরা টেস্ট করব বা ভেরিফাই করব যে এই চারটা প্রপার্টি ওই প্রবলেমটার আছে কিনা। তখন আমরা বলতে পারবো হ্যাঁ, তাহলে ওই প্রবলেমটাকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি দিয়ে সলভ করতে পারবো। তাহলে আমরা একটা প্রবলেম চুজ করি, সেটা হচ্ছে কম্পিউটিং ফিবোনাকি নাম্বার। আমরা দেখবো যে এই যে আমরা ফিবোনাকি নাম্বার কমপ্লিট করে আসি, এই এই প্রবলেমটাকে আমরা আসলে ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক দিয়ে সলভ করতে পারবো কি। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কম্পিউটিং ফিবোনাকি নাম্বার। আমাদের টার্গেট কি, প্রথমে আমরা ভেরিফাই করব যে ফিবোনাকি নাম্বার বের করার যে প্রবলেমটা, এটা কি একটা ডিপি প্রবলেম। এখন তোমাদের তো এটা মনে থাকার কথা যে ফিবোনাকি নাম্বার কি, একটা নাম্বার হচ্ছে তার আগে দুইটা নাম্বারের যোগফল। তাহলে আমি যদি এন তম ফিবোনাকি নাম্বার বের করতে চাই, সেটা কি তার আগেরটা মানে n-1 এবং n-2 এই দুইটা নাম্বারের যোগফল। তাহলে মনে করো আমি 5তম ফিবোনাকি নাম্বার বের করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে করব, যে 5তম ফিবোনাকি নাম্বারটা আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে 4তম এবং 3তম এই দুইটা ফিবোনাকি নাম্বারের যোগফল। তাহলে এটা কি বলতো, আমি একটা রিকারেন্স রিলেশন লিখেছি না, যে ফিবোনাকি নাম্বার বের করার ফাংশনটাকে আবার তার রেসপেক্টে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এখানে আমি একটু ফিবোনাকি ট্রিটা ড্র করার চেষ্টা করছি, যে প্রথমে আমি 5তম ফিবোনাকি নাম্বার বের করছি। এটাকে কি করলাম, যে এটাকে আমি কিভাবে সলভ করবো, যে প্রথমে আমাকে 4তমটা বের করে নিয়ে আসতে হবে, এরপরে কি আমাকে 3তমটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমি আমার অরিজিনাল প্রবলেমকে সেম স্ট্রাকচারের সাব প্রবলেমে ডিভাইড করলাম না, যে আমার অরিজিনাল প্রবলেমটা 5তম ফিবোনাকি নাম্বার ফাইন্ড করবে, আর এখানে সাব প্রবলেম, প্রথম সাব প্রবলেমটা কি 4তম ফিবোনাকি নাম্বার ফাইন্ড করবে, সেকেন্ড সাব প্রবলেমটা 3তম ফিবোনাকি নাম্বার ফাইন্ড করবে। তাহলে কি আমরা বলতে পারি যে এটা প্রথম প্রপার্টিকে স্যাটিসফাই করে, যে সিম্পল সাব প্রবলেমস, যে আমি আমার অরিজিনাল প্রবলেমটাকে সেম স্ট্রাকচারে সাব প্রবলেমে ডিভাইড করতে পারবো। এরপরে খেয়াল করো, এরপর আমি রেজাল্ট কিভাবে কম্পিউট করব। এই যে আমি দুইটা সাব প্রবলেম পেলাম, এই দুজনকে সাম করেই কি আমি f(5) পাবো না? তাহলে কি f(4) এই সাব প্রবলেমটা নিজের জন্য কারেক্ট, অ্যাকিউরেট বা অপটিমাল রেজাল্ট ফাইন্ড করে নিয়ে আসবে, আবার f(3) ও নিজের জন্য কারেক্ট, অ্যাকিউরেট বা অপটিমাল রেজাল্ট ফাইন্ড করে নিয়ে আসবে। এরপর এই দুইটা সাব প্রবলেমকে কম্বাইন করে আমি আমার অরিজিনাল প্রবলেমটা সলভ করছি। তাহলে এটা কোন প্রপার্টিকে স্যাটিসফাই করে, যে অপটিমাল সাবস্ট্রাকচার of the property problem, optimal substructure of the problem। তাহলে প্রথম দুইটা প্রপার্টি আছে। এরপরে আমি যদি ফার্দার এই ট্রিটাকে আরো এক্সপান্ড করতে থাকি, f(4) আসলে কি হবে, f(3) এবং f(2)। তারপরে এই f(3) কে আবার আমি কিভাবে ডিভাইড করবো, f(2) এবং f(1)। আবার এই f(2) হচ্ছে f(1) এবং f(0)। কারণ আমরা জানি যে আমরা যদি ফিবোনাকি নাম্বারের সিরিজটা নিয়ে ডিল করি, যে এখানে যে 0তম ফিবোনাকি নাম্বার হচ্ছে 0,
তারপরে একতম ফিবোনাকি নাম্বার হচ্ছে 1, তারপরে দুইতম ফিবোনাকি নাম্বার হচ্ছে 2। খেয়াল করো প্রথম দুইটার আগে তো দুইটা নাম্বার নেই, যে প্রথম দুইটাকে আমরা বেস কেস হিসেবে চিন্তা করতে পারি, যে 0তম ফিবোনাকি নাম্বার হচ্ছে 0 আর একতম ফিবোনাকি নাম্বার হচ্ছে 1। তাহলে আমি যখন রিকার্সিভ ফাংশনটা লিখলাম, খেয়াল করো 0তম হলে 0 রিটার্ন করবে আর 1তম হলে 1 রিটার্ন করবে। তাই বেস কেস হচ্ছে n যদি 0 বা 1 হয় তাহলে সে n ই রিটার্ন করছে। আদারওয়াইজ সে কি করছে বলতো, রিকার্সিভলি n-1 এবং n-2 কে কমপ্লিট করে নিচ্ছে, তারপরে সেগুলোকে সাম করে আমাকে কি অ্যাকচুয়াল নাম্বারটা রিটার্ন করছে। তাহলে আমাদের দুইটা বেস কেস, আমি কতক্ষণ পর্যন্ত 3 কে এক্সপান্ড করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত এই যে বেস কেসে পৌঁছাতে পারি। তাহলে এই কেসে আমি বেস কেসে পৌঁছে গেছি। তারপরে এখানে আবার f(2) ওকে কিভাবে ডিভাইড করবো, f(1) এবং f(0). তারপরে এখানে খেয়াল করো f(3) এটাকেও আবার এক্সপান্ড করতে হবে, f(2) এবং f(1), আবার এই f(2) হচ্ছে f(1) এবং f(0). তাহলে এরকম আমাদের একটা কি হবে। এখন আমরা যদি নোটিস করি, তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে এই যে f(1) এই সাব প্রবলেমটা বেশ অনেকবার জেনারেট হয়েছে, একটা সাব প্রবলেমই বেশ অনেকবার জেনারেট হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি। সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি, তার মানে 3 নম্বর প্রপার্টিটাও আছে, যে একটা সেম সাব প্রবলেম বেশ কয়েকবার জেনারেট হয়েছে। একটা সাব প্রবলেম কি কমন ভাবে লেফট ব্রাঞ্চেও আছে আবার রাইট ব্রাঞ্চেও আছে। আর 4 নম্বর প্রপার্টিটাতে আসি, তার আগে আমরা একটু কাউন্ট করি যে এখানে ইউনিক সাব প্রবলেম কতগুলো, নাম্বার অফ ইউনিক অর ডিস্টিংক্ট সাব প্রবলেম, নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম। যদি আমরা এখানে দেখি আমার এখানে কি কি সাব প্রবলেম আছে, তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে কি কি সাব প্রবলেম আছে, প্রথমে f(5) আছে, তারপরে হচ্ছে f(4) আছে, f(3) আছে, f(2) আছে, f(1) আছে আর f(0) আছে। তাহলে ইউনিক সাব প্রবলেম খেয়াল করো, যতগুলো সাব প্রবলেমই জেনারেট হোক না কেন ঘুরে ফিরে কিন্তু f(5) থেকে f(0) এর মধ্যে সাব প্রবলেম গুলো এই কেসে জেনারেট হয়েছে। তাহলে এখানে কতগুলো ইউনিক সাব প্রবলেম আছে, 6টা। এরপরে আমরা আসি যে টোটাল কতগুলো সাব প্রবলেম আছে, যে টোটাল সাব প্রবলেম আমরা যদি ট্রি এর প্রত্যেকটা নোটকে কাউন্ট করি তাহলে দেখো তো যে টোটাল কতগুলো সাব প্রবলেমস হচ্ছে, যে এইভাবে আমরা কাউন্ট করলে পাবো টোটাল 50। তাহলে খেয়াল করো টোটাল 15টা সাব প্রবলেম জেনারেট হয়েছে, কিন্তু ইউনিক সাব প্রবলেম কিন্তু 6টাই। যেই 6টা সাব প্রবলেমই কিন্তু ঘুরে ফিরে জেনারেট হচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি না যে আমাদের থার্ড প্রপার্টিটা আছে, যে নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম ইজ স্মল, নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম ইজ স্মল, যে আমার যতগুলো অনেকগুলো সাব প্রবলেম জেনারেট হতে পারে কিন্তু ডিস্টিংক্ট সাব প্রবলেম কিছু অল্প সংখ্যক। তাহলে আমরা কি বলতে পারি, এই যে যে কম্পিউটিং ফিবোনাকি নাম্বার এই প্রবলেমটার কি 4টা প্রপার্টি আছে না, তাহলে আমরা বলতে পারি যে ফিবোনাকি নাম্বার কম্পিউট করার যে প্রবলেমটা এটা আসলে একটা ডিপি প্রবলেম, মানে ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম, এবং এটাকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারবো। তাহলে ডাইনামিক প্রোগ্রামিং কিভাবে সলভ করার টেকনিক কি, যে আমরা আমাদের অরিজিনাল প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করব এবং এই সাব প্রবলেম গুলোকে সলভ করে তারপরে আমরা কম্বাইন করবো। কিন্তু এখানে আমরা বলতে পারি এটা তো ডিভাইড এন্ড কনকারের মতো, কিন্তু ডিভাইড এন্ড কনকারে যেটা হয় না সেটা হচ্ছে এই যে ওভারল্যাপিং সাব প্রবলেমটা জেনারেট হয়। তোমরা যদি খেয়াল করে থাকো আগে ডিভাইড এন্ড কনকারের জন্য, তাহলে ডিভাইড এন্ড কনকারে সবসময় যেটা হয় আর কি, যে সবসময় লেফট এবং রাইট ব্রাঞ্চে নতুন নতুন সাব প্রবলেম জেনারেট হচ্ছে, লেফট এবং রাইট ব্রাঞ্চে নতুন নতুন সাব প্রবলেম জেনারেট হচ্ছে, কোনো ওভারল্যাপিং সাব প্রবলেম আসলে জেনারেট হয় না। কিন্তু আমরা ডিপিতে কি দেখলাম, ডাইনামিক প্রোগ্রামিং এ যে কিছু সাব প্রবলেম বোথ ব্রাঞ্চেই জেনারেট হতে পারে, সেই প্রপার্টিটাই হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম। এবার আমরা তাহলে দেখি যে এই ক্ষেত্রে ফিবোনাকি নাম্বার কমপ্লিট করার প্রবলেমটার টাইম কমপ্লেক্সিটি কত। তাহলে আমরা কি 15 কে লিখতে পারি 16 - 1, আমি 16 কে লিখতে পারি 2⁴ - 1, আর 2⁴ কে কি লিখতে পারি 2⁵ - 1 এখানে বলতো যে আমরা আসলে কততম ফিবোনাকি নাম্বার বের করছি, 5তম ফিবোনাকি নাম্বার না, তাহলে n এর ভ্যালু 5। তাহলে এখানে কি আমি 2⁵ - 1 হিসেবে রিপ্রেজেন্ট করেছি, তাহলে আমি বলতে পারি এটা টাইম কমপ্লেক্সিটি অ্যাপ্রক্সিমেটলি অর্ডার অফ 2⁴ n। তাহলে এখানে খেয়াল করো আমার ইনপুট সাইজ এটা কি হিসেবে আছে, আমার ইনপুট সাইজ কি পাওয়ার হিসেবে আছে না, তাহলে এই টাইম কমপ্লেক্সিটিকে বলা হয় এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি।
আমার ইনপুট সাইজ যদি পাওয়ার হিসেবে থাকে তখন সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। এর আগে আমরা যা কিছু পড়ে আসতাম, এন 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 স্কোয়ার, এন কিউব, এই ধরনের টাইম কমপ্লেক্সিটিকে বলা হয় পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি। এখন এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি কি ভালো না খারাপ, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করবো। যে আমরা জানতে চাই যে এই যে আমরা ফিবোনাকি নাম্বার বের করলাম রিকার্সিভ ফাংশন ইউজ করে, এটা টাইম কমপ্লেক্সিটি কি ভালো নাকি খারাপ। তাহলে আমরা যদি একটা গ্রাফ ড্র করি, মনে করো আমরা একটা গ্রাফ ড্র করলাম, গ্রাফটা কিছুটা এরকম, যে এটা মনে করো লিনিয়ার ফাংশনের গ্রাফ এন, আর টু টু দি পাওয়ার এন এর গ্রাফ মনে করো এরকম কিছু একটা। তাহলে খেয়াল করো ইনপুট সাইজ একটুখানি বাড়ার জন্য টাইম কমপ্লেক্সিটি, খেয়াল করো ইনপুট সাইজ একটুখানি বাড়ার জন্য টাইম কমপ্লেক্সিটি কি পরিমাণ বেড়ে গেল না। তাহলে আমরা মনে করো তোমাকে 100তম ফিবোনাকি নাম্বার বের করতে বলেছে, তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি হবে অ্যাপ্রক্সিমেটলি টু টু দি পাওয়ার 100, সেটা কয়েক বিলিয়নেরও বেশি। তার মানে দেখা যাবে যে তুমি এই রিকার্সিভ ফাংশনটা লিখে এন এর ভ্যালু 100 দিয়েছো, তারপর বেশ অনেকক্ষণ ধরে বসে আছো, কারণ কি ওকে টু টু দি পাওয়ার 100টা সাব প্রবলেম সলভ করতে হচ্ছে। তাহলে এটা কি মোটেও ফিজিবল না। তাহলে কি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি মোটেও আমাদের জন্য একসেপ্টেবল টাইম কমপ্লেক্সিটি না। আমরা কি করতে চাই, এটাকে ইমপ্রুভ করতে চাই। তখন আমি যেটা খেয়াল করলাম যে আমরা ফিবোনাকি ট্রিটা যখন ড্র করেছিলাম তখন দেখেছিলাম যে কিছু সাব প্রবলেম বেশ কয়েকবার জেনারেট হচ্ছে। তখন আমরা যেটা বলতে পারি যে একটা সাব প্রবলেম যেহেতু বেশ অনেকবার জেনারেট হতে পারে, তাহলে একটা সাব প্রবলেমকে বারবার সলভ করা দরকার নেই। যখন একটা সাব প্রবলেম আমরা সলভ করব, এটার ভ্যালুটা আমরা কোথাও একটা স্টোর করে রাখবো। পরে যখন সেম সাব প্রবলেমটাই আবার জেনারেট হবে, তখন কি জাস্ট মেমোরাইজ করব যে এই সাব প্রবলেমটা আমি আগে কখনো হয়তো সলভ করেছিলাম, তখন সেই ভ্যালুটা আমি স্টোর করে রেখেছি। ওই সাব প্রবলেমটাই যখন আবার জেনারেট হচ্ছে তখন আবার রিডান্ডেন্টলি সলভ না করে আগে যে সলভ করেছিলাম সেই ভ্যালুটাকে আমি মেমোরাইজ করব। তাই আমরা কি করব, এই যে রিকার্শন, রিকার্শনের সাথে এখন আমি যেই টেকনিকটা অ্যাপ্লাই করব সেটার নাম হচ্ছে মেমোরাইজেশন। তাহলে মেমোরাইজেশন কি বলে, যে একটা সাব প্রবলেম বারবার সলভ করা দরকার নেই, একবার সলভ করলে আমি সেটা কোনো একটা গ্লোবাল টেবিলে স্টোর করে রাখবো। তারপরে কি করব, যে সাব প্রবলেমটা সলভ করার আগে দেখবো যেটা আগে থেকেই সলভ করা আছে কিনা, যদি আগে থেকে সলভ করা থাকে তাহলে আর রিডান্ডেন্টলি সলভ করা দরকার নেই, সিম্পলি আগের ভ্যালুটাই মেমোরাইজ করব। তাহলে মনে করো আমি f(5) কমপ্লিট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, যে ভ্যালু গুলো স্টোর করার জন্য আমি একটা গ্লোবাল টেবিল মেনটেন করলাম। তাহলে আমাদের টেবিলের সাইজ হবে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা দুইটা বেস কেস জানি, তাই না, 0তম ফিবোনাকি নাম্বার হচ্ছে 0 আর 1তম হচ্ছে 1, আর বাকিগুলো ইনিশিয়ালি নাল থাকবে কারণ এগুলো এখন আমরা কম্পিউট করিনি। তাহলে প্রথমে যখন আমি রিকার্সিভ ফাংশনটা লেখা শুরু করব f(5) থেকেই, তাহলে প্রথমে কিভাবে ডিভাইড করব, যে f(3), f(4) এবং f(3), এই দুটা সাব প্রবলেমে ভাগ করলাম। এবার খেয়াল করো, আমি f(4) টেবিলে কি দেখছি, এটা এখনো সলভ করিনি, তাহলে এখন আমি এটাকে রিকার্সিভলি সলভ করে নিয়ে আসি। যে আমি কোনো একটা সাব প্রবলেমকে সলভ করবো কিনা সেটা ডিপেন্ড করবে এটা আগে সলভ করেছিলাম কিনা। আবার f(3), খেয়াল করো এটা এখনো নাল, তার মানে f(3) কে এখন আমি সলভ করিনি, তাহলে এটাকে আবার রিকার্সিভলি সলভ করে নিয়ে আসি, তাহলে আমি রিকার্সিভ ফাংশন কলটা দিচ্ছি। আবার f(2), এটাও এখনো নাল, তার মানে আমি f(2) এখনো সলভ করিনি, তাই f(2) কে আমি আবার কি করলাম, রিকার্সিভলি কল করতে, তাহলে f(1) এবং f(0). এরপরে দেখো আমি যখন এই পর্যন্ত আসলাম, f(1) আমি কিন্তু একটা বেস কেসে পৌঁছে গেছি, টেবিলে কি f(1) এর ভ্যালু অলরেডি কমপ্লিট করা আছে না, তাহলে সে কি করবে, 1 রিটার্ন করে দিবে। আবার f(0), হ্যাঁ টেবিলে f(0) এর ভ্যালু অলরেডি কমপ্লিট করা আছে, সে 0 রিটার্ন করে দিবে। f(2) কিভাবে পাবো, এই দুটাকে সাম করে, তাহলে f(2) হবে 1 + 0 1। খেয়াল করো f(2) এখন 1 রিটার্ন করবে। যখনই আমি f(2) সলভ করে পেলাম, এখন আমি কি করবো, গ্লোবাল টেবিলে f(2) এর ভ্যালুটা স্টোর করে রাখবো। আবার f(1), হ্যাঁ টেবিলে আমি f(1) এর ভ্যালু দেখতে পাচ্ছি, জাস্ট মেমোরাইজ করছি, f(1) এর ভ্যালু হচ্ছে 1, তাহলে f(3) এর ভ্যালু কত হবে, 2। তাহলে যখনই আমি f(3) সলভ করে ফেললাম, তার ভ্যালুটা কি করলাম, গ্লোবাল টেবিলে স্টোর করে রাখলাম। এবার খেয়াল করো f(2) এটা আমি আরো এক্সপান্ড করবো কিনা, তার আগে চেক করবো যে f(2) আমি আগে কখনো সলভ করেছি কিনা, f(2) আমি আগে কখনো সলভ করেছি কিনা। হ্যাঁ, টেবিলে দেখছি যে f(2) আগে থেকে সলভ করা আছে, তাহলে সে কি করবে, সিম্পলি 1 রিটার্ন করে দিবে। তাহলে f(4) এর ভ্যালু পাবো হচ্ছে 3। তাহলে যখনই আমি f(4) এর ভ্যালু কমপ্লিট করে ফেললাম, সেটাকে আমি কি করলাম, সেটাকে 3 স্টোর করে ফেললাম। এবার আমরা আসি f(5) এর লেফট ব্রাঞ্চকে আমি সলভ করে রেজাল্ট 3 নিয়ে আসছি। এবার f(3) এটাকে ফার্দার এক্সপান্ড করবো কিনা আগে আমি টেবিলে দেখি। খেয়াল করো টেবিলে f(3) এর ভ্যালু কম্পিউট করা আছে, তার মানে আগে কোনো একটা স্টেপে আমি f(3) এর ভ্যালু কম্পিউট করে রেখেছিলাম।
এখন সিম্পলি কি করব, সেটাকে মেমোরাইজ করব। তাহলে টেবিল থেকে আমি দেখতে পাচ্ছি এফ অফ 3 এর ভ্যালু 2, তাহলে সে 2 রিটার্ন করলো, তাহলে ফাইনালি এফ অফ 5 এর ভ্যালু পেলাম 5। তাহলে যখনই একটা প্রবলেম সলভ করে ফেলবো সেই ভ্যালুটাকে আমি কি করবো, টেবিলে স্টোর করে ফেলবো। তাহলে এই যে একটা সাব প্রবলেম মাল্টিপল টাইমস জেনারেট হচ্ছে, কিন্তু আমি কি একবারই সলভ করছি, কি করছে পরের বার যখন আবার জেনারেট হচ্ছে সিম্পলি কি করছি বলতো, মেমোরাইজ করছি। তাই এই টেকনিকটাকে কি বলা হচ্ছে, মেমোরাইজেশন। এই কেসে যদি আমি টাইম কমপ্লেক্সিটি এর কথা বলি, তাহলে এখানে দেখো প্রত্যেকটা সাব প্রবলেম কিন্তু আমি একবারই জেনারেট করছি। আমার টোটাল সাব প্রবলেম এখানে ইউনিক সাব প্রবলেম কয়টা ছিল, 6টা, যেটা হচ্ছে n+1, তার মানে অর্ডার অফ n। তাহলে আমরা বলতে পারি এই কেসে কি আমি অর্ডার অফ n টাইম কমপ্লেক্সিটি পাবো, যেটা কি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। খেয়াল করো, আমি অর্ডার অফ 2 টু দি পাওয়ার n এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি থেকে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসছি, তার মানে কি হিউজ ইমপ্রুভমেন্ট না? হ্যাঁ, তার মানে আমরা মোটামুটি বেশ ভালো ইমপ্রুভ করতে পেরেছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো, যে যদিও আমি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি বলছি, এখানে কিন্তু রিকার্শন দিয়েই সলভ করছি, যে একটা ফাংশন সে নিজেই নিজেকে রিকার্সিভলি কল করছে। তাহলে রিকার্সিভ ফাংশন কলের কিন্তু কিছু ফাংশন কলের ওভারহেড থাকে। এটা ডিসঅ্যাডভান্টেজটা কি, মেমোরাইজেশনে, হ্যাঁ, আমি মেমোরাইজেশন টেকনিক অ্যাপ্লাই করে টাইম কমপ্লেক্সিটিকে লিনিয়ারে নিয়ে আসতে পেরেছি। কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজটা কি, এখানে ফাংশন কলের ওভারহেড থাকবে। যেমন এফ অফ পাই যখন এফ অফ 4 কে কল করবে, তখন কি বলতো আমরা, যে এফ অফ 5 যখন এফ অফ 4 কে কল করবে, তখন কি এই এফ অফ 4 এর জন্য আর্গুমেন্ট লিস্ট তাকে সেভ করে দিতে হবে। আবার যখন এফ অফ 4 রিটার্ন করবে, সে কোন অ্যাড্রেসে রিটার্ন করবে সেটাও কি এফ অফ 5 কে সেভ করে দিতে হবে না? তার মানে এখানে কিন্তু অনেক হিডেন কস্ট অ্যাড হবে, এই ফাংশন কলের ওভারহেড কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা যেটা চাচ্ছি, হ্যাঁ মেমোরাইজেশন দিয়ে লিনিয়ার টাইমে সলভ করতে পেরেছি, কিন্তু কি ঝামেলা থেকে যাচ্ছে, যে একটা ফাংশন কলের ওভারহেড থেকে যাচ্ছে। এখন আমরা যেটা করবো, আমরা ফাংশন কলই করবো না, রাদার আমরা কি করব, যে আমরা মেইনলি ট্যাবুলেশন অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করে ফেলবো। যে মেমোরাইজেশন দিয়ে হ্যাঁ আমরা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে সলভ করতে পারলাম, বাট আমরা কি করবো এখন ট্যাবুলেশন দিয়ে, যে মেইনে আমরা একটা অ্যারে বা টেবিল ক্রিয়েট করে প্রবলেমটাকে সলভ করে ফেলবো। তাহলে আমরা একটা টেবিল চিন্তা করলাম, তার 0তম ভ্যালু হচ্ছে 0 আর 1তম ভ্যালু হচ্ছে 1। এরপরে আমরা যে ছোটবেলায় লুপ ইউজ করে সলভ করতাম, যে আমরা যে ছোটবেলায় লুপ ইউজ করে একটা প্রবলেমকে সলভ করতাম, যে ফিবোনাকি নাম্বার বের করার যে প্রবলেমটা, যে i = 2 থেকে i<= n, আমি n তম ফিবোনাকি নাম্বারটা বের করতে চাচ্ছি, সিম্পলি কি করতাম বলতো, i তম ফিবোনাকি নাম্বার হচ্ছে i-1 এবং i-, এখানে কি মেইনেই আমি একটা অ্যারে বা টেবিল ডিক্লেয়ার করছি, সেই টেবিলের ভ্যালু গুলো আপডেট করতে করতে গিয়ে আমি আমার n তম ফিবোনাকি নাম্বারটা কমপ্লিট করবো। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, যে আমাদের তো এখন মনে থাকার কথা, কত কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, প্লাস প্লাস করে 2 থেকে n পর্যন্ত প্লাস প্লাস করে যাচ্ছে। তাহলে টাইম কমপ্লেক্সিটিতে আমি অর্ডার অফ n বা লিনিয়ারই পাবো। এবং এখানে সুবিধা কি বলতো, এখানে যেহেতু আমি কোনো রিকার্সিভ ফাংশন কল দিচ্ছি না, তার মানে কি আমি আসলে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি পাবো এবং কোনো হিডেন চার্ট এখানে থাকছে না। তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম, যে আমরা এটা জাস্ট ভেরিফাই করলাম যে ফিবোনাকি নাম্বার জেনারেট করার যে প্রবলেমটা, এটা একটা ডিপি প্রবলেম। তখন এই ডিপি প্রবলেমটাকে প্রথমে আমি রিকার্শন দিয়ে সলভ করতে চেষ্টা করলাম। যে রিকার্শন দিয়ে সলভ করতে গিয়ে আমি দেখলাম এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 2 টু দি পাওয়ার n বা এক্সপোনেনশিয়াল হয়ে যাচ্ছে। তখন এটাকে ইমপ্রুভ করার জন্য আমি নিয়ে আসলাম মেমোরাইজেশন টেকনিক। মেমোরাইজেশন টেকনিকে কি করছি, যে সেম সাব প্রবলেম এখানে যেহেতু বারবার জেনারেট হতে পারে, তা একবারই সলভ করব, পরের বার কি শুধু মেমোরাইজ করব। এই কেসে আমরা হয়তো লিনিয়ার টাইম কমপ্লেক্সিটিতে সলভ করতে পারছিলাম, বাট এখানে ঝামেলাটা কি ছিল, ডিসঅ্যাডভান্টেজটা কি ছিল, যে এই রিকার্সিভ ফাংশন কলের কিছু ফাংশন কল ওভারহেড থেকে যাচ্ছে, কিছু হিডেন কস্ট অ্যাড হয়ে যাচ্ছে। তখন আমরা বলছি আমরা ফাংশন কলই করব না, আমরা মেইনলি একটা টেবিল মেনটেন করে ট্যাবুলেশন পদ্ধতিতে সলভ করে ফেলবো, এবং এখানে আমি লিনিয়ার টাইমে সলভ করতে পারবো এবং ফাংশন কলের ওভারহেড এখানে থাকছে না। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ, কম্পিউটিং ফিবোনাকি নাম্বার এটা একটা ডিপি প্রবলেম, তারপরে ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করতে পারি, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইফিশিয়েন্ট অ্যাপ্রোচ কোনটা হবে বলতো, ট্যাবুলেশন অ্যাপ্রোচটা। তাহলে প্রথমে আমরা যেটা করেছিলাম, এখানে আমরা কি করেছি, যে আমরা রিকার্শন ট্রিটা ড্র করেছি। আমরা রিকার্শন ট্রিটা ড্র করে তারপরে সলভ করার ট্রাই করেছি। আর নর্মালি আমরা কি করতে পারি, এই যে অ্যারে ইউজ করে কি ট্যাবুলেশন পদ্ধতিতে সলভ করতে পারি। এবার আমরা একটা অরিজিনাল প্রবলেম সলভ করতে যাব, যে আমরা এখন ডিপি দিয়েই একটা প্রবলেম সলভ করতে যাব, এবং এই প্রবলেমটা হচ্ছে কয়েন চেঞ্জ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে কয়েন চেঞ্জ প্রবলেম। তাহলে আমরা আসি যে কয়েন চেঞ্জ প্রবলেম আসলে কি।
পয়েন্ট চেঞ্জ প্রবলেমটা আগে এক্সপ্লেন করি। মনে করো তুমি কোনো একটা দোকানে গেলে, সেখানে গিয়ে তুমি হচ্ছে 87 টাকা বিল করে আসলে, এবং তুমি দোকানদারকে 100 টাকা দিলে। তাহলে তোমাকে কি করবে বলো তো? দোকানদার 13 টাকার চেঞ্জ দিবে না? তাহলে এখন 13 টাকা কিভাবে চেঞ্জ দেওয়া যায়? মনে করো তোমার কাছে সব টাইপের নোটই অ্যাভেলেবেল আছে, বা ওই দোকানদারের কাছে সব টাইপের নোটই অ্যাভেলেবেল আছে। তাহলে সে কি করতে পারে? 13টা 1 টাকার কয়েন দিয়ে তোমাকে রিটার্ন করতে পারে, অথবা 6টা 2 টাকার কয়েন এবং একটা 1 টাকার কয়েন দিতে পারে। আবার কি করতে পারে, যে 10 টাকার একটা কয়েন দিতে পারে, তারপরে 2 টাকার একটা এবং 1 টাকার একটা। তার মানে কি, মনে করো কি বলেছিলাম, যে মনে করো তুমি 87 টাকা বিল করলে, 100 টাকা পে করলে, তাহলে তোমাকে সে দোকানদার 13 টাকা রিটার্ন করবে। 13 টাকা অনেক ভাবে রিটার্ন করা যায়, তাই না? কিন্তু তুমি চাচ্ছ মিনিমাম কতগুলো কয়েন দিয়ে তুমি এই চেঞ্জটা রিটার্ন করতে পারো। তাহলে এখানে এই প্রবলেমটার ডেফিনেশনের সাথে কি আমাদের গ্রিডি অ্যাপ্রোচটা ম্যাচ করছে না? যে গ্রিডিতেও আমরা কি করতাম, একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন থাকতে পারে, কিন্তু আমি কি বেস্ট বা অপটিমাল রেজাল্টটাই ফাইন্ড করতে চাই। তাহলে এখানে আমার টার্গেট কি বলতো? মিনিমাম নাম্বার অফ কয়েন দিয়ে চেঞ্জ দিব। তাহলে এখানে কি অনেকগুলো ওয়েতেই আমি চেঞ্জ দিতে পারি, কিন্তু আমার টার্গেট কি মিনিমাম নাম্বার অফ কয়েন দিয়ে চেঞ্জ দেওয়া। তাহলে এটাকে কি আমরা আসলে গ্রিডি প্রবলেম হিসেবে চিন্তা করতে পারি। কাজে ডিপি কয়েন চেঞ্জ করার আগে আমরা একটু গ্রিডি কয়েন চেঞ্জটা করে আসি। তাহলে গ্রিডি কয়েন চেঞ্জে প্রথমে এক্সাম্পল 1-এ মনে করো যে আমাদের কাছে যে এই সেটটা অ্যাভেলেবেল আছে, নর্মাল সেট অফ ডিনোমিনেশন। যে আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি চিন্তা করি, আমাদের কি কি নোটস অ্যাভেলেবেল আছে? 1000, 500, 200, 100, 50, 20, 10, 2, 1, এটাকে নর্মাল সেট বলা হয়। আর আমাদের মনে করো এখন চেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে, চেঞ্জ অ্যামাউন্ট আমি ধরে নিলাম 977, 977। তাহলে আমি কিভাবে চেঞ্জ দিব বলো তো? গ্রিডি কি করবে, যে আমাদের কিভাবে নোট বা কয়েন গুলো চেঞ্জ করা উচিত, যাতে কি আমি মিনিমাম নাম্বার অফ কয়েন দিয়ে চেঞ্জ দিতে পারি। যে মিনিমাম নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট, নাম্বার অফ কয়েন্স রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট। তাহলে এই কেসে কি করবো বলতো? যে আমাদের গ্রিডে অ্যাপ্রোচ কি হওয়া উচিত? আমি যত বড় নোট নিব, আমার কি নাম্বার অফ নোট তত কম হবে না? তাহলে সবচেয়ে বড় নোট কত? 1000। কিন্তু আমার চেঞ্জ অ্যামাউন্ট তো এত বড় না, তাহলে 1000 নিতে পারছি না। এরপরে নেক্সট বড় নোট কোনটা? সেটা হচ্ছে 500। তাহলে গ্রিডি কি করে বলতো? যে রাইট নাও তার কাছে যে অপশন গুলো আছে, তার মধ্যে তার কাছে যেটা বেস্ট মনে হবে সে সেটাই সেটাই চুজ করবে। তাহলে 1000 তো নিতে পারছে না, নেক্সট বেস্ট হচ্ছে 500। তাহলে কি সে একটা 500 নিয়ে নিবে। তাহলে আগে 977 ছিল, একটা 500 নেওয়ার পরে এখন থাকবে হচ্ছে 477। এরপরে আর তো 500 নিতে পারছে না, এরপরে সে কি করবে? 200 এর একটা নিবে। তাহলে 200 এর একটা নেওয়ার পরে থাকবে 277। এখন কি সে আরো একটা 200 নিতে পারবে, আরো একটা 200 দিল, তাহলে বাকি থাকবে 77। তাহলে এখন আর 200 নিতে পারবে না, 100ও নিতে পারবে না, একটা 50 নিতে পারবে। তাহলে একটা যদি 50 নেয়, তাহলে বাকি থাকবে হচ্ছে 27। তাহলে এরপরে কি বলতো? একটা 20 টাকার নোট, একটা 5 এবং 2, এই নোটগুলো দিয়ে কি সে রিটার্ন করতে পারবে। তাহলে মিনিমাম কতগুলো কয়েন দরকার হচ্ছে? এই কেসে কতগুলো কয়েন দরকার হচ্ছে? 7। এবং এটাই কিন্তু মিনিমাম, রাইট? যে এভাবেই আমি যদি চেঞ্জটা রিটার্ন করি, তাহলে কি আমি মিনিমাম নাম্বার অফ কয়েন দিয়ে রিটার্ন করতে পারবো। তাহলে এখানে কি ছিল বলতো? নর্মাল সেট অফ ডিনোমিনেশন ছিল। এবং যদি নর্মাল সেট থাকে, তাহলে তুমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারো, হ্যাঁ, গ্রিডি অলওয়েজ তোমাকে অপটিমাল রেজাল্টই দিবে। এখন আমরা আরেকটা এক্সাম্পলে আসি। এক্সাম্পল, মনে করো তোমার কাছে এই কয়েন্স গুলো অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র 1, 10 এবং 25, এবং তোমার চেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে এই কেসে মনে করো 36। ঠিক আছে, এই কেসে হচ্ছে তোমার 36 হচ্ছে চেঞ্জ অ্যামাউন্ট। তাহলে বলো তো যে এই কেসে মিনিমাম কতগুলো, বা গ্রিডি অ্যাপ্রোচ আসলে কি দিবে? যে মিনিমাম নাম্বার অফ পয়েন্ট, সে প্রথমে কি করবে? সবচেয়ে বড় নোট যেটা অ্যাভেলেবেল 25 নিয়ে নিবে। তাহলে 25 যদি নিয়ে নেয়, তাহলে বাকি থাকবে 11। তাহলে এরপরে সবচেয়ে বড় নোট হচ্ছে 10, সে 10 নিয়ে নিল। তাহলে বাকি থাকবে এরপরে 1, এরপর সে 1 নিয়ে নিল। তাহলে আমাকে এখানে কত দিবে বলো তো গ্রিডি? গ্রিডি 3 দিবে, এবং 3 কিন্তু কারেক্ট রেজাল্ট। তাহলে আমরা বলতে পারবো, হ্যাঁ, গ্রিডি ওয়ার্ক হিয়ার, যে গ্রিডি এই কেসে কাজ করেছে। গ্রিডি ওয়ার্ক হিয়ার। এবার আমি এক্সাম্পল 3-তে আসি, এবং মনে করে এক্সাম্পল 3-তেও আমার সেম পয়েন্টস গুলোই অ্যাভেলেবেল আছে, যে 1, 10 এবং 25। বাট আমার চেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে
31। তাহলে এখানে আমাদের গ্রিডি সলিউশন কি আসবে, যে গ্রিডি আসলে কোন কোন পয়েন্ট গুলো চুজ করবে। গ্রিডি কি বলে বলতো, যে সবচেয়ে বড় যে নোট আমি সেটাই আগে নিয়ে নিব। গ্রিডি কিন্তু ফিউচার কনসিকুয়েন্স এর কথা চিন্তা করে না, রাইট নাও তার কাছে যে অপশন গুলো আছে তার মধ্যে যেটা বেস্ট গ্রিডি কিন্তু সেটাই চুজ করবে। তাহলে আমাদের কনসেপ্টটা কি ছিল, যত বড় নোট নিব আমি কি মিনিমাম নাম্বার অফ নোটস কি মিনিমাইজ করতে পারবো। তাহলে চেঞ্জ অ্যামাউন্ট 31, তাহলে সবচেয়ে বড় এভেলেবেল নোট আমার কাছে 25, এটা যদি নিতে পারছি গ্রিডি কিন্তু নিয়ে নিবে। পরে কি হবে সেটা কিন্তু গ্রিডি চিন্তা করবে না। কাছে একটা 25 নেওয়ার পরে আমার বাকি কিন্তু 6 টাকা। তাহলে 6 টাকার জন্য কিন্তু 6টা 1 টাকার কয়েন নেওয়া ছাড়া আমার কাছে কোনো ওয়ে নাই। তাহলে গ্রিডি এখানে কয়টা কয়েন দিয়ে রিটার্ন করবে, 7টা কয়েন। কিন্তু এটা কি অ্যাকচুয়াল সলিউশন না, কিন্তু অ্যাকচুয়াল মিনিমাম কতগুলো কয়েন আমরা ইউজ করতে পারতাম, যে আমরা 3টা 10 টাকার নোট নিতাম এবং একটা 1 টাকার নোট নিতাম, তখন কিন্তু আমি 4টা কয়েন দিয়ে কিন্তু রিটার্ন করতে পারতাম। তাহলে আমরা কি বলতে পারি যে গ্রিডি এই সিনারিওতে ফেল করলো, যে গ্রিডি ফেল হিয়ার। তাহলে আমরা কি দেখলাম বলতো, যে যদি আমাদের নর্মাল সেট না থাকে তাহলে গ্রিডি কখনো কাজ করতে পারে, আবার কখনো কি ফেলও করতে পারে। একটা অ্যালগোরিদম যদি কোনো একটা ইনপুটের জন্য ফেল করে তাহলে তো সেটা মোটেও আমাদের জন্য রিলায়েবল অ্যালগোরিদম না। তাহলে কি, যে আমাকে যদি যে কোনো র্যান্ডম সেট দেয়া থাকে কয়েনের, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না যে গ্রিডি অলওয়েজ তোমাকে অপটিমাল রেজাল্ট দিবে। তাহলে এখন কি করা উচিত, তাহলে যেহেতু গ্রিডি ফেল করতে পারে তাহলে এই কেসে আমাদের গ্রিডি ইউজ না করাই বেটার। এখন আমরা দেখবো আচ্ছা এই প্রবলেমটাকে কি তাহলে ডিপি দিয়ে সলভ করা যায়। তাহলে এখন আমাদের টার্গেট হবে সেম প্রবলেমটাই আমরা চেক করব এটাকে আমরা ডিপি দিয়ে সলভ করতে পারবো কিনা। তাহলে এবার আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে শুরু। তাহলে আমরা এক্সাম্পল 4 থেকে শুরু করি। যে এক্সাম্পল 4, মনে করো আমাদের কাছে এই পয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে, পয়েন্ট 1, 4 এবং 6। আর আমাদের চেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে মনে করো 9 টাকা। তাহলে আমরা দেখবো যে এই কেসে গ্রিডি আসলে আমাকে কি রেজাল্ট দিবে। একটু দেখি যে গ্রিডি আমাদের এই কেসে কি রেজাল্ট, গ্রিডি সলিউশন কি হবে। গ্রিডি প্রথমে সবচেয়ে বড় নোট 6 নিয়ে নিবে, কারণ রাইট নাও তার কাছে যে নোটগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় নোট হচ্ছে 6, এবং এটা যেহেতু সে নিতে পারছে সে নিয়ে নিবে। এরপর কি তাকে 3টা 1 নিতে হবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তার মানে কি গ্রিডি আসলে 4টা কয়েন দিয়ে আমাকে চেঞ্জটা দিবে। কিন্তু অ্যাকচুয়াল সলিউশন কি হবে বলতো, যে এই কেসে আমি যদি আমার কাছে 1, 4, 6 এই কয়েন গুলো এভেলেবেল থাকে আর 9 টাকা যদি চেঞ্জ অ্যামাউন্ট হয়, তাহলে কিন্তু এভাবে করে রিটার্ন করলে কিন্তু দেখো 3টা কয়েন দিয়ে কি মিনিমাম 3টা কয়েন দিয়ে আমি রিটার্ন করতে পারবো। তাহলে এটাও একটা সিনারিও যেখানে কি গ্রিডি কয়েন চেঞ্জ ফেল করছে। তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি, আমি চেক করতে চাচ্ছি এই যে কয়েন চেঞ্জ প্রবলেম এটা ডিপি প্রপার্টি আছে কিনা, কয়েন চেঞ্জ প্রবলেমে ডিপি প্রপার্টি আছে কিনা। তাহলে প্রথমে আমরা কি করতে চাচ্ছি, আগে আমি একটা ফাংশন ডিফাইন করে নেই যে পি অফ এম। ও কি করবে, যে এম অ্যামাউন্ট রিটার্ন করার জন্য মিনিমাম কতগুলো কয়েন দরকার সেটা রিটার্ন করবে, মিনিমাম নাম্বার অফ কয়েন রিকোয়ার্ড টু চেঞ্জ এম অ্যামাউন্ট। আমার কাছে যদি এম অ্যামাউন্ট থাকে এটা চেঞ্জ দেওয়ার জন্য মিনিমাম কতগুলো কয়েন আমার দরকার হবে। আগে আমি ফাংশনটাকে ডিফাইন করে নিলাম। তাহলে আমরা শুরু করি, যে প্রথমে আমরা পি অফ 9 আমার কি 9 টাকা ভাঙাতে হবে। তাহলে আমার কাছে কিন্তু 3টা অপশন, রাইট, যে either আমি 1 টাকার একটা কয়েন নিতে পারি, বা 4 টাকার একটা কয়েন নিতে পারি, বা 6 টাকার একটা কয়েন নিতে পারি। গ্রিডি কিন্তু চোখ বন্ধ করে 6 নিয়েই নিবে, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং কি করবে, সাব প্রবলেমে ডিভাইড করবে, তারপরে সাব প্রবলেম গুলোর মধ্যে যেটা ওকে বেস্ট রেজাল্ট দিবে সে সেটাই নিবে। তাহলে 9 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে কত টাকা বলতো, 8 টাকা। তাহলে পি অফ 8 বের করে নিয়ে আসবে 8 টাকা ভাঙাতে তার কতগুলো কয়েন দরকার। আর আমরা এখানে স্টেপ বাই স্টেপ চিন্তা করবো, যে প্রত্যেকটা স্টেপে আমি একটা একটা করে কয়েন চুজ করব। তারপরে আবার যখন পি অফ 8 আসবে তখন আবার চিন্তা করব যে 8 টাকা ভাঙাতে আবার কতগুলো কয়েন দরকার হতে পারে। আবার 9 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে কত টাকা, 5 টাকা। আবার 9 টাকা ভাঙাতে চাই, 6 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে কয় টাকা, 3 টাকা। এখন আমি যদি
রাইট নাও বা কারেন্ট স্টেপে 1 টাকার একটা কয়েন নিই তাহলে আমার এতগুলো কয়েন দরকার, যদি আমি 4 টাকার একটা কয়েন নিই তাহলে আমার এতগুলো কয়েন দরকার হবে, আর 6 টাকার একটা কয়েন নিলে এতগুলো কয়েন দরকার হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি বলতো, যে আমি আমার P(9) কে P(8), P(5) আর P(3) কে ভাগ করলাম না? তাহলে আমি একটা প্রবলেমকে কি সেম স্ট্রাকচারের সাব প্রবলেমে ডিভাইড করেছি। তাহলে এটা কি প্রথম প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে না, যে সিম্পল সাব প্রবলেমসে ডিভাইড করতে পারলাম। এবার খেয়াল করো, এই তিনটার মধ্যে যে আমাকে মিনিমাম দিবে আমি কি সেটাই চুজ করব না? কারণ কি আমার টার্গেট কি নাম্বার অফ পয়েন্ট মিনিমাইজ করা। তাহলে কি সাব প্রবলেম গুলো নিজেদের জন্য অপটিমাল রেজাল্ট ফাইন্ড করে নিয়ে আসবে এবং সেগুলোকেই সামহাও কম্বাইন করে আমি কি আমার অরিজিনালটা সলভ করছি। তাহলে কি এটাকে আমরা বলতে পারি অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আছে। আচ্ছা, প্রথম দুটো প্রপার্টি আছে। এখন খেয়াল করো আবার কি করতে হবে বলতো, P(8) কে কি আমি আবার ডিভাইড করব না? যে P(8) কে আবার ডিভাইড করব, ওর জন্য আবার তিনটা অপশন, যে 1 টাকার একটা কয়েন, 4 টাকার একটা কয়েন বা 6 টাকার একটা কয়েন। তাহলে 8 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 7 টাকা। 4 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 4 টাকা। 8 টাকা ভাঙাতে চাই, 6 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 2 টাকা। তাহলে সেম ভাবে এই তিনটার মধ্যে যেটা আমাকে মিনিমাম দিবে আমি এই কেসে কি করব, সেই ভ্যালুটাই P(8) হিসেবে রিটার্ন করব, সেটাই P(8) এর ভ্যালু হয়ে যাবে। আবার অন্য যে ব্রাঞ্চ গুলো আছে এখানে আবার P(8) ওকেও ভাঙাতে হবে, কিন্তু P(8) এর জন্য কিন্তু দুইটা অপশন অ্যাভেলেবেল, 1 টাকা আর 4 টাকা। কারণ 5 টাকা ভাঙাতে গিয়ে আমি অবশ্যই 6 টাকার কয়েন ব্যবহার করতে পারবো না। তাহলে এই কেসে আমার দুইটা অপশন, ইদার 1 টাকার নোট কয়েন নিতে পারবো অথবা 4 টাকার কয়েন নিতে পারবো। তাহলে আমি 5 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 4 টাকা। আমি 5 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 1 টাকা। এভাবে করে কি আমি রিকারশন ফিটা ড্র করতে থাকবো। এভাবে যদি আমি ড্র করতে থাকি, ফুল ফিটা যদি ড্র করি, কোন একটা মোমেন্টে একটা জিনিস খেয়াল করো, এই যে P(4) এটা এখানেও জেনারেট হয়েছে, আবার এখানেও জেনারেট হয়েছে। তাহলে এই যে সেম সাব প্রবলেম যে বারবার জেনারেট হচ্ছে, এটাকে আমরা কোন প্রপার্টি বলতে পারি? মনে আছে 3 নম্বর প্রপার্টিটা, যে সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি। সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি, সাব প্রবলেম ওভারল্যাপিং প্রপার্টি। তাহলে এভাবে করে তুমি অনেক ফিটা গ্রো করতে পারো। তারপরে হচ্ছে প্রত্যেকটা স্টেপে যেটা মিনিমাম দিবে সেই ভ্যালুটাই আমরা এখানে রিটার্ন করব। এখন এখানে খেয়াল করো আমার ইউনিক সাব প্রবলেম কতগুলো হতে পারে, যে P(9) হতে পারে, তারপরে এখানে P(8) জেনারেট হয়েছে, তারপরে এখানে P(7) জেনারেট হয়েছে। এরকম ভাবে যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে P(0) পর্যন্ত, P(9) থেকে P(0) পর্যন্ত এই টোটাল 10টা সাব প্রবলেম জেনারেট হবে। অনেকগুলো সাব প্রবলেম জেনারেট হবে, কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে এই 10টার মধ্যেই সাব প্রবলেম জেনারেট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি 4 নাম্বার পয়েন্টটাও আছে বা প্রপার্টিটাও আছে, যে নাম্বার অফ ডিস্টিংক্ট সাব প্রবলেম ইজ স্মল। তাহলে আমরা কি বলতে পারি, যে কয়েন চেঞ্জের এই 4টা ডিপি প্রপার্টি আছে। তাহলে আমরা কি বলতে পারি, হ্যাঁ কয়েন চেঞ্জ এটাকে আমি ডাইনামিক প্রবলেম দিয়ে সলভ করতে পারবো। তাহলে কয়েন চেঞ্জকে আমি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারবো। তাহলে এবার চলো আমরা অ্যাকচুয়াল প্রবলেমটাকে সলভ করি। তাহলে আমরা সলভ করতে গিয়ে দেখেছিলাম যে রিকারশন দিয়ে সলভ করতে পারি, কিন্তু রিকারশনের ক্ষেত্রে ঝামেলা কি হবে, এখানে প্রত্যেকটা কেসে প্রায় 3টা করে ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে। সবগুলোর জন্য না হলেও এখানে আমি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লিক্সিটি চলে যাবে। তারপর যদি মেমোরাইজেশন অ্যাড করি, যে হ্যাঁ একটা সাব প্রবলেম একবার সলভ করলে তার রেজাল্ট করতে একটা স্টোর করে রাখবো, পরে শুধুমাত্র মেমোরাইজ করবো, কিন্তু তখন কি ফাংশন কলের ওভারহেড থেকে যাচ্ছে। তাহলে আমাদের জন্য মোস্ট ইফিশিয়েন্ট অ্যাপ্রোচ কি হবে, ট্যাবিউলেশন অ্যাপ্রোচ, তাই না? তাহলে রিকারশন এটা যেটা আমি উপর থেকে নিচের দিকে সলভ করি, এটাকে বলা হয় হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। ট্যাবুলেশনের ক্ষেত্রে কি করি আমরা, প্রথমে ছোট প্রবলেম গুলোকে আগে সলভ করব, তারপর আমরা বড় প্রবলেমকে সলভ করব, এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমাদের যদি কোনো কিছু মেনশন করে দেওয়া না থাকে তাহলে আমরা ট্যাবুলেশন অ্যাপ্রোচেই এখন এই প্রবলেমটা সলভ করব। তাহলে চলো আমাদের প্রশ্নটা কি ছিল, যে আমার এই পয়েন্ট গুলো অ্যাভেলেবেল ছিল। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কি তোমাকে ডিরেক্টলি এভাবেই দেয়া থাকবে কিনা, যে তোমার কাছে এই পয়েন্ট গুলো অ্যাভেলেবেল আছে এবং চেঞ্জ অ্যামাউন্ট হচ্ছে 9, ফাইন্ড আউট দ্য মিনিমাম নাম্বার অফ পয়েন্টস টু চেঞ্জ দ্য অ্যামাউন্ট। না, প্রশ্ন এত সহজ নাও হতে পারে। প্রশ্ন যেটা হতে পারে, তোমাকে একটা সিনারিও ক্রিয়েট করে দেওয়া হলো। মনে করো তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে হিল ক্লাইম্ব করতে যাবে এবং গাইড তোমাকে বলেছে যে তোমরা 9 লিটারের বেশি পানি নিতে পারবে না। বাজারে মনে করো 1 লিটারের বোতল, 4 লিটারের বোতল এবং 6 লিটারের বোতল পাওয়া যায়। এবং এখানে একটা কয়েন চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা কয়েনই ইনফাইনাইট অ্যামাউন্টে অ্যাভেলেবেল থাকবে, মানে কয়েনের কোনো রেস্ট্রিকশন থাকবে না। তোমাকে যদি বলা হয় আমার 1 লাখটা 1 টাকার নোট দরকার, এটা দেওয়া যাবে।
এবং আমরা আমাদের এই কয়েন চেইন সিনারিওতে ধরে নিব যে প্রত্যেকটা কয়েনই ইনফাইনাইট নাম্বারে অ্যাভেলেবেল, কোনো কয়েনে কোনো রেস্ট্রিকশন নাই, এবং আমাদের এই প্রবলেম আসলে রেস্ট্রিকশন দেওয়া থাকবে না। তাহলে কি বললাম, যে মনে করো বলা হলো তুমি হিল ক্লাইম্বে গেলে, সেখানে বলা হলো যে তুমি 9 লিটারের মতন পানি ক্যারি করতে পারবে। বাজারে 1 লিটারের বোতল, 4 লিটারের বোতল আর 6 লিটারের বোতল পাওয়া যায়। এখন তোমাকে বলেছে মিনিমাম কতগুলো বোতল তুমি ক্যারি করতে পারবে, মিনিমাম সংখ্যক বোতল নিয়ে তোমাকে 9 লিটার ক্যারি করতে হবে। তাহলে এই প্রবলেমটাকে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু আসলে ডিপি কয়েন চেঞ্জ প্রবলেম। তাহলে কি বললাম, যে 9 লিটারে পানি ক্যারি করতে হবে, বাজারে হচ্ছে 1 লিটার, 4 লিটার এবং 6 লিটারের বোতল পাওয়া যায়। তোমাকে বলেছে এই 9 লিটার পানি নেয়ার জন্য মিনিমাম কয়টা বোতল নিয়ে তুমি আসলে 9 লিটার পানি ক্যারি করতে পারবে। তাহলে এখানে আসলে কিন্তু তোমাকে ডিপি কয়েন চেঞ্জ প্রবলেমটাই সলভ করতে বলেছে। আর আমরা দেখেছি যে আমরা কয়েন চেঞ্জ কি ডিপি দিয়েও সলভ করতে পারি, আবার গ্রিডি দিয়েও সলভ করতে পারি। কিন্তু গ্রিডি কি বলতো, কখনো কখনো ফেল করতেও পারে। কাজেই আমাকে কয়েন চেঞ্জ প্রবলেম দিলেই আমরা কি করবো, আমরা ডিপি অ্যাপ্রোচ দিয়ে সলভ করবো। তাহলে এখন ডিপি অ্যাপ্রোচের জন্য আসি, আমরা কি করবো, ট্যাবুলেশন দিয়ে সলভ। কোনো কিছু বলা না থাকলে আমরা বাই ডিফল্ট ট্যাবুলেশন দিয়ে সলভ করবো, বা বটম আপ অ্যাপ্রোচ। তাহলে আমরা প্রথমে টেবিলটা ড্র করে ফেলি। প্রথমে টেবিলটা ড্র করে নিতে চাচ্ছি। তাহলে আমাদের টেবিলের সাইজ হবে, যেহেতু আমার নাম্বার অফ পয়েন্ট হচ্ছে 0, কাজে আমার টেবিলের সাইজ হবে 0 থেকে 9। তাহলে আমরা প্রথমে একটা টেবিল ড্র করে নিব, যেটা হবে হচ্ছে 0 থেকে 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আরো একটা কলাম দরকার। আরেকটা আরেকটা এই টেবিলটা দরকার হচ্ছে যে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার সেটা বের করার জন্য। কিন্তু শুধুমাত্র মিনিমাম কতগুলো কয়েন দরকার এটা বের করলেই তো হবে না, আমাকে কি করতে হবে বলতো, যে কোন কয়েন গুলো দিয়ে আমি আসলে মিনিমাইজ করতে পারবো সেটাও আমাকে আসলে বের করতে হবে। তাহলে আমার আরো একটা টেবিল দরকার, বাট সেই টেবিলে যেটা হবে, যে নাম্বার অফ কলাম অরিজিনাল টেবিলের মতোই হবে, কিন্তু নাম্বার অফ রো হবে আমার কাছে যতগুলো রো পয়েন্ট অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা কি বললাম, যে আমার এখানে যেহেতু 9 টাকা ভাঙাতে হবে, তাহলে আমার টেবিল সাইজ হবে 0 থেকে 9 পর্যন্ত। আর এই টেবিলটা হচ্ছে যে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার সেটা ফাইন্ড করার জন্য। আর আরেকটা টেবিল দরকার, সেটা হচ্ছে কোন কোন কয়েন দিয়ে আমি মিনিমাইজ করতে পারবো। এবং এখানে নাম্বার অফ কলাম হবে অরিজিনাল টেবিলটার মতোই, কিন্তু নাম্বার অফ রো হবে যতগুলো টাইপের কয়েন আমার কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমার কাছে 1 টাকার কয়েন আছে, 4 টাকার কয়েন আছে, 6 টাকার কয়েন আছে, এই তিনটা। তাহলে আমরা এবার টেবিল ড্র করে ফেললাম, এখন আমার কাজ হচ্ছে টেবিলটাকে ফিল আপ করা। তাহলে প্রথমে আমরা আসি, পি অফ 0 কি ইন্ডিকেট করছে, 0 টাকা ভাঙাতে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার। পি অফ 1, 1 টাকা ভাঙাতে মিনিমাম কতগুলো কয়েন দরকার। পি অফ 2, 2 টাকা ভাঙাতে কতগুলো কয়েন দরকার। আর লাস্ট সেল হচ্ছে পি অফ 9, 9 টাকা ভাঙাতে মিনিমাম কতগুলো কয়েন দরকার। তাহলে বলো 0 টাকা ভাঙাতে কতগুলো কয়েন দরকার, 0। আর আমরা কি কোনো কয়েনই নিচ্ছি না, এটা আমাদের বেসিক ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার পি অফ 1 এটাকে কিভাবে কম্পিউট করবো, ওই যে আমরা যে আগের অ্যাপ্রোচটা দেখে আসলাম, যে পি অফ 1 তার জন্য কয়টা অপশন বলো তো। 1 টাকার একটা কয়েন ছাড়া কিন্তু আমি আর কিছু নিতে পারছি না। তাহলে 1 টাকার যদি একটা কয়েন নেই, তাহলে বাকি থাকবে কত টাকা, 0 টাকা। আর টেবিল থেকে দেখি পি অফ 0 এর ভ্যালু কত, 0। তাহলে আমি যদি 1 টাকার একটা কয়েন নেই, তাহলে আমার দরকার হবে একটা কয়েন। তাহলে আমি যদি কারেন্ট স্টেপে পি অফ 1 কমপ্লিট করতে গিয়ে মানে 1 টাকা ভাঙাতে চাই, তাহলে 1 টাকার একটা কয়েন নিলে আমি পাবো একটা। তাহলে বাকিগুলো তো নিতে পারছি না। তাহলে এখানে কি আমার একটাই অপশন, এই রেজাল্টটাই আমাকে চুজ করতে হবে, তাই আমি পি অফ 1ই চুজ করে নিলাম, 1। এবার সেম ভাবে আমি পি অফ 2 কমপ্লিট করতে যাব, যে 2 টাকা ভাঙাতে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার, পি অফ 2। তাহলে এখানেও কিন্তু আমার কাছে একটাই অপশন, যে 2 টাকা ভাঙাতে অবশ্যই আমি 4 টাকার 6 টাকার নোট ব্যবহার করতে পারবো না। তাহলে 2 টাকা ভাঙাতে আমার কাছে একটাই অপশন, 1 টাকার একটা কয়েন। তাহলে 1 টাকা যদি একটা কয়েন নিই, বাকি থাকবে 1 টাকা। 2 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 1 টাকা। টেবিল থেকে যদি দেখি পি অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2। তার মানে এটা কি ইন্ডিকেট করছে, যদি আমি কারেন্ট স্টেপে 1 টাকার কয়েন নেই, তাহলে আমার 2টা কয়েন লাগবে।
আর 4 টাকা 6 টাকা তো কয়েন নিতে পারছি না, তাহলে এর মধ্যে দুইটাই, এটাই আমার কাছে একমাত্র অ্যাভেলেবেল অপশন, কাজে এটাই আমি চুজ করে নিলাম। এবার সেম ভাবে আমি পি অফ থ্রি কম্পিউট করতে যাব। এখন পি অফ থ্রি এর জন্য কিন্তু কি আমাদের একটাই অপশন অ্যাভেলেবেল, তাই না, যে আমাকে 1 টাকারই একটা কয়েন নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের টেবিলটা কমপ্লিট করাই ইনাফ। এখানে আমি যে রাফ গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ডিটেইলসে দেখানো লাগবে না, এই রাফ তুমি মনে মনেও করতে পারো বা যেখান থেকে ইচ্ছা সেখানে রাফ করতে পারো, শুধু টেবিলটা ঠিকঠাক মতন কমপ্লিট করলেই হবে। তাহলে 3 টাকার একটা কয়েন নিলাম, 3 টাকা ভাঙাতে চাই, 1 টাকারই কয়েন নিতে পারবো, আর কোনো অপশন নাই, তাহলে বাকি থাকবে হচ্ছে 2 টাকা। তাহলে আমি যদি টেবিল থেকে দেখি, টেবিল থেকে পি অফ টু এর ভ্যালু হচ্ছে 2 3। তার মানে ইন্ডিকেট করছে যদি আমি 1 টাকার কয়েন নেই, কারেন্ট স্টেপে 1 টাকার কয়েন নেই, তাহলে আমার টোটাল 3টা কয়েন লাগবে, আর বাকিগুলো তো নিতেই পারবো না, কাজে এখানে যে অপশন গুলো আছে তার মধ্যে একটা অপশনই আমার কাছে অ্যাভেলেবেল, তো সেটা আমি চুজ করে ফেললাম। এবার আমরা আসি, এখন আমরা কি করবো, পি অফ ফোর কম্পিউট করবো। পিও ফোর কম্পিউট করতে গিয়ে দেখো এখন কিন্তু আমাদের কাছে দুটো অপশন, ইদার আমি 1 টাকার একটা কয়েন নিতে পারি, না হলে কি আমি 4 টাকার কয়েন নিতে পারি। তাহলে 4 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 3 টাকা। 4 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 0 টাকা। টেবিল থেকে যদি দেখি পি অফ থ্রি কোথায়, এই যে পি অফ থ্রি, এই যে পি অফ থ্রি এর ভ্যালু হচ্ছে 3। আর পি অফ জিরো এর ভ্যালু কত, এই যে টেবিল থেকে দেখছি পি অফ জিরো এর ভ্যালু হচ্ছে 0। তাহলে কি বলছে, কারেন্ট স্টেপে আমি কি বলেছিলাম, আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করবো, যে একটা একটা করে কয়েন চুজ করবো, যে আমি যদি এখন 1 টাকার একটা কয়েন চুজ করি তাহলে আমার কয়েন লাগবে 4টা, আর আমি যদি 4 টাকার একটা কয়েন চুজ করি তাহলে আমার কয়েন লাগবে 1। তাহলে এই ভ্যালুটা নিয়ে আসি, যে 1 টাকার কয়েন চুজ করলে কয়েন লাগবে 4টা, আর 4 টাকার কয়েন চুজ করলে কয়েন লাগবে 1টা। 6 টাকা তো নিতেই পারছি না। এখন এই দুটার মধ্যে যেটা মিনিমাম, আমি কি সেটাই নিবো না, কারণ আমার টার্গেট কি, নাম্বার অফ কয়েন মিনিমাইজ করা, তার মিনিমাম হচ্ছে 1, তাহলে আমি কি চুজ করে ফেলি, 1 চুজ করে ফেলি। এখন সেম ভাবে আমি কি করব, পি অফ ফাইভ কমপ্লিট করবো। পি অফ ফাইভ এর জন্য কি আমি দেখবো আমাদের কাছে এখন দুইটাই অপশন। তাহলে 5 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলে বাকি থাকবে 4 টাকা। 5 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলে বাকি থাকবে 1 টাকা। তাহলে পি অফ ফোর এর ভ্যালু, এই যে টেবিল থেকে দেখো পি অফ ফোর এর ভ্যালু কত, 1। তাহলে এখানে আমি পি অফ ফোর এর ভ্যালু হচ্ছে 1। আর পি অফ ওয়ান এর ভ্যালু কত, টেবিল থেকে দেখো পি অফ ওয়ান এর ভ্যালু হচ্ছে 1, নিয়ে নিলাম। তাহলে দুই কেসে কি আমি 2 পাচ্ছি। তার মানে এটা কি বলছে, কারেন্ট স্টেপে 5 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলেও নাকি আমার 2টা কয়েন লাগবে, 4 টাকার একটা কয়েন নিলেও আমার 2টা কয়েন লাগবে। তাহলে এগুলোর মধ্যে যেটা মিনিমাম দিবে সেটাই নিব, যেহেতু দুইটাই মিনিমাম, তাহলে যেটা নিচে থাকবে সেই ভ্যালুটাই আমি চুজ করবো। তাহলে এখানে আমরা চলে আসবো। তাহলে সেম ভাবে এই টেবিলটা আমাদেরকে এখন ফিল আপ করতে হবে। তাহলে 6 টাকার জন্য যদি এবার আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদের জন্য 3টা অপশন অ্যাভেলেবেল, যদি 6 টাকার জন্য করতে চাই। তাহলে আমি যদি 6 টাকার জন্য কম্পিউট করতে চাই, তাহলে পি অফ সিক্স, তাহলে পি অফ সিক্স এর জন্য কিন্তু আমাদের কাছে 3টা অপশন, আমি 1 টাকার কয়েনও নিতে পারি, 4 টাকার কয়েনও নিতে পারি, আমি 6 টাকার কয়েন নিতে পারি। যদি আমি 6 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েনই, বাকি থাকবে 5 টাকা। যদি আমি 6 টাকা ভাঙাতে চাই, 4 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে 2 টাকা। 6 টাকা ভাঙাতে চাই, 6 টাকার একটা কয়েন নিলাম, বাকি থাকবে কি, 0 টাকা। তাহলে দেখি পি অফ ফাইভ এর ভ্যালু কত, টেবিল থেকে দেখছি পি অফ ফাইভ এর ভ্যালু, আবার পি অফ টু এর ভ্যালু হচ্ছে 2, আর পি অফ জিরো এর ভ্যালু হচ্ছে 0। তাহলে কি পাচ্ছি, 3 3 1। তার মানে বলছে আমি যদি 6 টাকা ভাঙাতে যাই, তখন যদি আমি 1 টাকার কারেন্ট স্টেপে 1 টাকার একটা কয়েন নিই তাহলে আমার 3টা কয়েন লাগবে। কারেন্ট স্টেপে যদি 4 টাকার একটা কয়েন নিই তাহলে 3টা কয়েন লাগবে, আর 6 টাকার একটা কয়েন নিলে একটা কয়েনই লাগবে। তাহলে এই তিনটার মধ্যে কি মিনিমাম হচ্ছে 1, তাহলে আমি কি মিনিমামটাই চুজ করবো, যেই অপশনটা আমাকে মিনিমাম দিবে আমি কি সেই অপশনটাই চুজ করবো না। এখানে আমি চুজ করলাম 3। তাহলে 7, একইভাবে আমরা 7 টাকার জন্য কম্পিউট করব। তাহলে 7 টাকার জন্য আমাকে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে, যদি সেম ভাবে তুমি কম্পিউট করো, তাহলে 7 টাকার জন্য আমাকে রেজাল্ট দিবে 4। চারের জন্য পাবো হচ্ছে, এটাও 4 পাবো। 4 টাকার কয়েন নিলেও আমি এখানে 4 পাবো। আর যদি আমি 6 টাকার কয়েন নিই তাহলে আমি পাবো হচ্ছে 2। তাহলে এই তিনটার মধ্যে মিনিমাম কত, সেটা হচ্ছে 2, তখন আমি 2 কমপ্লিট করে নিব। এগুলো কি বলতো কিভাবে কমপ্লিট করলাম, এই যে এইভাবে ডিটেইলে কমপ্লিট করতে পারো, বা তুমি বেশ কয়েকটা ক্যালকুলেট করলে আসলে নিজে আইডিয়া করতে পারবে। তারপর যদি আমি 8 টাকা ভাঙাতে চাই,
তাহলে আমি 1 টাকার কয়েন নিলে পাবো হচ্ছে, ও সরি, এটা হবে হচ্ছে যদি আমি, ও এখানে তো আমি ভুল লিখেছি, এটা তো 3 হবে না, এটা তো 1 হবে, কারণ আমি কি 1 চুজ করেছিলাম, মিনিমাম ছিল 1। তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে, হচ্ছে এই, এই কেসে আমি 1 চুজ করব। 60 টাকার জন্য যদি আমি নেই, তাহলে 1 টাকার একটা কয়েন চুজ করলে আমার ভ্যালু হবে হচ্ছে 2। যদি আমি 4 টাকার কয়েন নেই, তাহলে আমার আসবে 4 টাকার, যদি কারেন্সি থেকে 4 টাকার একটা কয়েন নেই, বাকি থাকবে হচ্ছে 3 টাকা। এখানে 4 টাকার একটা কয়েন নিলে আমার 4টা কয়েন দরকার হবে। আর যদি আমি 6 টাকার একটা কয়েন নিই, তাহলে আমার 2টা কয়েন দরকার হবে। এটা হচ্ছে তোমরা সেম এই অ্যাপ্রোচে যদি সলভ করো, তাহলে এরকম একটা রেজাল্ট পাবে। তাহলে এখানে যেটা মিনিমাম আমাকে দিবে আমি সেটাই নিব। এখানে মিনিমাম কতটুকু, মাল্টিপল মিনিমাম থাকলে যেটা নিচে থাকবে আমি সেটাই চুজ করবো। আবার যদি আমি 8 টাকার জন্য চিন্তা করি, তাহলে আমি কারেন্স থেকে যদি 1 টাকার একটা কয়েন নেই, তাহলে আমার দরকার হবে 3টা কয়েন। যদি আমি 4 টাকার একটা কয়েন নেই, তাহলে আমার দরকার হবে 2টা কয়েন। আর আমি যদি কারেন্সি থেকে 6 টাকার একটা কয়েন নেই, তাহলে আমার দরকার হবে 3টা কয়েন। এটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে অ্যাপ্রোচে তোমাদেরকে কমপ্লিট করে দেখালাম, সেভাবে করলে পেয়ে যাবে। এখানে মিনিমাম হচ্ছে 2, তাহলে আমরা 2 নিব। এবার আমার মেইন লাস্ট সেলের ভ্যালুটা কমপ্লিট করতে হবে। সেটা কি, লাস্ট সেল হচ্ছে যে আমার 9 টাকা ভাঙাতে কতগুলো মিনিমাম কয়েন দরকার। আমরা ঠিক এটাই এতক্ষণ ধরে ফাইন্ড করতে চাচ্ছি না, যে 9 টাকা ভাঙাতে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার। সো পি অফ 9 কমপ্লিট করার আগে আমাকে কি করতে হয়েছে, আগে সাব প্রবলেম গুলোকে সলভ করে নিয়ে আসতে হলো। তাহলে এখন আমরা পি অফ 9টা কমপ্লিট করবো। আগের গুলো তো শর্টকাটে করে ফেললাম, সেটা তোমরা একটু ডিটেইলে করে ফেলো। এখন আমরা কি করবো, যে এখন সেম জিনিসটাই আমরা আবার দেখি যে পি অফ 9কে কিভাবে কমপ্লিট করতে পারি। তাহলে 3টা অপশন, যে দ্বারা আমি 1 টাকার একটা কয়েন নিতে পারি, বা 4 টাকার একটা কয়েন নিতে পারি, বা 6 টাকার একটা কয়েন নিতে পারি। 9 টাকা ভাঙাতে চাই, 1 টাকার একটা কয়েন নিলে বাকি থাকবে 8 টাকা। 4 টাকার একটা কয়েন নিলে বাকি থাকবে 5 টাকা। আর 9 টাকা ভাঙাতে চাই, 6 টাকার একটা কয়েন নিলে বাকি থাকবে 3 টাকা। তাহলে টেবিল থেকে দেখি পি অফ 8 এর ভ্যালু কিন্তু 3, তাই না? সরি, পি অফ 8 এর ভ্যালু হচ্ছে 2। পি অফ 8 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে পাবো হচ্ছে 3। আর পি অফ 5 কোথায়, এই যে পি অফ 5, এটার ভ্যালু হচ্ছে 2, কাজেই পেলাম 3। আর এই কেসে পি অফ 3 কোথায়, এই যে পি অফ 3, তার ভ্যালু হচ্ছে 3, তাহলে 4। তার মানে বলছে কারেন্ট স্টেপে যদি আমি 1 টাকার কয়েন নিই, তাহলে আমার 3টা কয়েন লাগবে। 4 টাকার কয়েন নিলেও 3টা কয়েন লাগবে। আর যদি আমি 6 টাকার কয়েন নিই, তাহলে আমার 4টা কয়েন লাগবে। তাহলে এই 3টা অপশনের মধ্যে যেটা মিনিমাম আমাকে কি করতে হবে, সেটাই নিতে হবে। আর কি বলেছি, যে যদি মাল্টিপল মিনিমাম থাকে, তাহলে এই নিচে যেটা থাকবে সেটাই নিতে হবে। তাহলে এখানে 3 চুজ করলাম। তাহলে আমার সিমুলেশন এখানেই শেষ। আর আমার অ্যাকচুয়াল রেজাল্ট কোথায় আছে বলতো, এই যে লাস্ট। আমি এটাই তো বের করতে চাচ্ছিলাম, যে 9 টাকা ভাঙাতে আমার মিনিমাম কতগুলো কয়েন দরকার। তাহলে আমাকে রেজাল্ট কত দিচ্ছে বলতো, 3। তার মানে কি আমরা কারেক্ট রেজাল্ট পেয়েছি, কারণ আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু 3 ছিল, তাই না? যে আমার এই যে 1, 4, 6 এই কয়েনগুলো যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে আমরা আগেই কমপ্লিট করেছিলাম যে মিনিমাম 3টা কয়েন দরকার, তাহলে মিনিমাম নাম্বার অফ কয়েন্স এখানে 3। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মিনিমাম কয়েন জানলেই তো হবে না, আমাকে তো সিলেক্টেড কয়েন্সও জানতে হবে, যে আমি কোন কোন কয়েন নিয়ে আসলে মিনিমাইজ করতে পারলাম। তাহলে এখন আমরা যেটা করব, আমরা ব্যাক ট্র্যাকিং করবো। ব্যাক ট্র্যাকিং, যে আমরা প্রত্যেকটা স্টেপে কিন্তু ট্র্যাক করে রেখেছিলাম যে ওই স্টেপে আমি কোন কয়েনটা চুজ করেছিলাম। এখন আমরা জাস্ট ব্যাক ট্র্যাক করবো, যে এই মিনিমাইজ করার জন্য আসলে প্রত্যেকটা স্টেপে আমি কোন কয়েন চুজ করব। তাহলে ব্যাক ট্র্যাকিং সবসময় লাস্ট সেল থেকে শুরু হবে। তাহলে খেয়াল করো, এই সেলের যে ভ্যালু সেটা আমি কোথা থেকে পেয়েছি, এখান থেকে না? এটা আসলে কত নাম্বার রো, ও এটা 4 টাকার কয়েন। তার মানে আমি এই স্টেপে আসলে 4 টাকার কয়েন নিয়েছিলাম। তাহলে 9 টাকা ছিল, 4 টাকার একটা কয়েন নিয়ে নিলাম এই স্টেপে। তাহলে বাকি থাকবে কত টাকা, 5 টাকা। তাহলে কোথায় জাম্প করবো এখন, 5 টাকার সেলে। তাহলে এই 5 টাকায় যে 2, এটা আসলে কোথা থেকে পেয়েছিলাম, এই যে এই ভ্যালুটা থেকে। এই জন্যই কিন্তু আমি সার্কেল করে রেখেছিলাম। এই 2 আবার কত নাম্বার রোতে আছে, 4। তার মানে কি এই স্টেপেও আমি আসলে 4 টাকার কয়েনই নিয়েছি। তাহলে 5 টাকা ছিল, এই স্টেপে 4 টাকার কয়েন নিয়েছি, বাকি থাকবে কয় টাকা, 1 টাকা। তাহলে এখন কোথায় জাম্প করবো, পি অফ 1-এ। তাহলে পি অফ 1-এর এই যে ভ্যালুটা, এটা কোথা থেকে পেয়েছি, এই যে এখান থেকে। এটা আসলে কত নাম্বার রো, এটা হচ্ছে 1 টাকার কয়েনের রো। তাহলে এই স্টেপে আমি আসলে 1 টাকার কয়েন নিয়েছি। তাহলে খেয়াল করো, 1 টাকা ছিল,
৳1 কয়েন নিলাম, বাকি থাকবে কত টাকা? 0 টাকা। তাহলে এখন আমরা 0 নাম্বার সেলে যাব। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা 0 নাম্বার সেলে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত কি আমার ব্যাক ট্র্যাকিং চলতে থাকবে। তাহলে খেয়াল করো আমি কোন কোন কয়েন চুজ করেছি, 441। এটাই কি আমার এক্সপেক্টেড নাম্বার অফ কয়েন্স ছিল না, যে মিনিমাম এই 3টা কয়েন দিয়ে কি আমি চেঞ্জটা রিটার্ন করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের জিপি কয়েন চেঞ্জ প্রবলেম।